ইরানি আমরা শুনে আসছি যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের কাছ থেকে যে ইরানের যত রকম ক্যাপাবিলিটিস আছে সব ধ্বংস হয়ে গেছে। তাদের কোনো নেভি নেই, তাদের কোনো মিসাইল নেই, কিছু নেই। কিন্তু আমরা দেখে যাচ্ছি যে দিনের পর দিন তারা অত্যন্ত মানে এক্সপার্টিজের সাথে, সূক্ষ্মতার সাথে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে বিভিন্ন এই অঞ্চলে পিন পয়েন্ট তারা আক্রমণ করতে পারছেন। যদি এই হারে চলতে থাকে তাহলে আপনি কি মনে করেন জিসিসি 2টি বা 3টি ফ্রন্ট তৈরি হতে পারে? একটি অংশ কাজ করবে ইসরায়েলের সাথে, যেরকম ইউএই আমরা জানি, আরেকটি অংশ বলবে না আমরা সৌদি আরব, কাতার এবং ইরানের সাথে একসাথে হয়ে কাজ করব। হোয়াট ডু ইউ থিংক? যদি আপনার ইরান এখন হুতিরাওতে একটা সেক্টর তৈরি করে বা অন্য কোথাও আর একটা সেক্টর করে টু ফাইট এগেইনস্ট দ্য ইউএসএ, ইট উইল বি হার্ড ফর দেম। যার অস্ত্র আছে, যার শক্তি আছে, যার প্রভাব আছে, সেই কিন্তু দখল করে নেয়, বিশেষ করে অর্থনীতির ব্যাপারে। তো এখন সেই অর্থে ইরান এই যে চালিত যুদ্ধে যে পেইন সহ্য করছে, যে সূক্ষ্ম পরিকল্পনায় অগ্রসর হচ্ছে, সেটা কতদিন কন্টিনিউ করতে পারবে এই ব্যাপারে আমিও ব্যক্তিগতভাবে সন্দেহ। আমেরিকার সাম্প্রতিক হামলাগুলো, গত 2-3 দিনের কথা বলছি, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, নৈতিকতার প্রশ্ন তৈরি করেছে। এবং এটি কি আসলে একটি ওয়ার ক্রাইম কমিট করে ফেলছেন কিনা, করেছেন কিনা প্রেসিডেন্ট ট্রাম্প? শুনবো আমি আপনার কাছে। আমাদের যুদ্ধমন্ত্রী হেক্সেথ বলছে যে এইসবের সামরিক গুরুত্ব আছে, এর সবকিছুরই সামরিক গুরুত্ব আছে, কারণ সামরিক বাহিনীটা ব্যবহার করতে পারে। এই যুদ্ধে তিনি কেন জড়িয়েছেন আপনি ঠিকই বলেছেন। তাকে বোঝানো হয়েছিল, নেতানিয়াহু সাহেব এসে হোয়াইট হাউসে তাকে কাগজপত্র দেখিয়ে বুঝিয়ে বলেছেন যে আসো, আমিও যাচ্ছি, তুমিও আসো, একসাথে মিলে আমরা এমন ছবল দেবো যে দুদিনেই সরকার পড়ে যাবে। ঘটে যেটা উল্টো। আমরা শুনে আসছি যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের কাছ থেকে যে ইরানের যত রকম ক্যাপাবিলিটিস আছে সব ধ্বংস হয়ে গেছে। তাদের কোনো নেভি নেই, তাদের কোনো মিসাইল নেই, কিছু নেই। কিন্তু আমরা দেখে যাচ্ছি যে দিনের পর দিন তারা অত্যন্ত মানে এক্সপার্টিজের সাথে, সূক্ষ্মতার সাথে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে বিভিন্ন এই অঞ্চলে পিন পয়েন্ট তারা আক্রমণ করতে পারছেন। যার অন্যতম একটি কারণ অনেকে মনে করে থাকেন চাইনিজ টেকনোলজি এবং চাইনিজ বেইডু সিস্টেম, নট দ্য ইউএস জিপিএস সিস্টেম। আমরা এই কয়েকদিনে দেখলাম যে আগে খুব সহজেই ইসরায়েল বা এই জর্ডান বা অন্যান্য দেশ খুব সহজেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ফেলে দিতে পারতো, বিকজ দে ওয়ার ইউজিং দ্য জিপিএস সিস্টেম, আমেরিকান জিপিএস সিস্টেম। কিন্তু তারা এখন চাইনিজ জিপিএস সিস্টেম ব্যবহার করছেন, যার ফলে তাদের যেরকম দক্ষতাও বেড়েছে, অ্যাকুরেসি বেড়েছে। যদি এই হারে চলতে থাকে তাহলে আপনি কি মনে করেন জিসিসি, যেটি আমরা হাসান ফেরদৌসের কাছে শুনলাম, 2টি বা 3টি ফ্রন্ট তৈরি হতে পারে? একটি অংশ কাজ করবে ইসরায়েলের সাথে, যেরকম ইউএই আমরা জানি, আরেকটি অংশ বলবে না আমরা সৌদি আরব, কাতার এবং ইরানের সাথে একসাথে হয়ে কাজ করব। হোয়াট ডু ইউ থিংক? আমার কাছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাপারটাকেই এক ধরনের মানব ইতিহাসে দ্বিতীয় মহাযুদ্ধে যে আতঙ্ক ছিল সেই রকম একটা আতঙ্ক সৃষ্টি হতে যাচ্ছে বলে, কিংবা হয়ে গেছে বলে মনে হয়। কারণ গতিটা ডিফারেন্ট। কারণ আজ থেকে 70 বছর আগে যে যুদ্ধটা হয়েছে, এখন তো সেই একই রকমের যুদ্ধ আমরা নাও দেখতে পারি। তো এই অর্থে যদি আপনার ইরান এখন হুতিরাওতে একটা সেক্টর তৈরি করে বা অন্য কোথাও আর একটা সেক্টর করে টু ফাইট এগেইনস্ট দ্য ইউএসএ, ইট উইল বি হার্ড ফর দেম এন্ড ইট উইল অলসো, আপনি যেটা বলেছেন হাবিব, যে মধ্যপ্রাচ্যে যে দেশগুলাকে দেখা যাচ্ছে যে আক্রমণ করেছে ইরান, সেই দেশের লোকরা তাতে উল্লসিত। বিকজ ইয়েস, আমি আপনার সাথে একমত যে সেই দেশের রাজা বাদশার প্রতি আপনার সাধারণ মানুষের কোনো সমর্থন নাই, কিন্তু আমেরিকার আছে। আমেরিকার কাজটাই হচ্ছে এইটা। আমেরিকার আছে, আমেরিকাই তাদেরকে রাজা বা আপনার কিংশিপ বা একনায়কতন্ত্রকে সেখানে টিকিয়ে রাখছে, এবং আমেরিকা ছাড়া তারা সেখানে তাদের এই রাজতন্ত্র টিকবেও না, এটাও তারা জানে। অতএব তারা সম্মিলিত ভাবে যদি জনগণের সাপোর্ট বলেন, কারণ জনগণের সাপোর্টে তো কিছু হয় না, যুদ্ধ শুরু হয় না জনগণের সাপোর্টে, যুদ্ধ শেষও হয় না জনগণের সাপোর্টে, ব্যতিক্রম ছাড়া। তো এই অর্থে যেটা আমাদের বাংলাদেশে 71 সালে হয়েছে, সেখানে জনগণের সাপোর্ট ছিল। তো এই অর্থে এই জায়গাটায় আজকে এসে যখন সারা বিশ্বে একটা মানে মোড চলতেছে ইকোনমিক ডেভেলপমেন্ট, তাই না? এটা হলো মেইন মোড। আপনার অন্যান্য ডেভেলপমেন্টের কে পারায় সেই ইকোনমিক ডেভেলপমেন্ট ক্ষেত্রে যখন একটা চ্যালেঞ্জ আসবে, যখন একটা বাধা আসবে, যখন একটা ক্রাইসিস আসবে, তখন কিন্তু জনগণ জনগণ সেন্স, in total sense, they will not support America, they will not support even Iran,
ইরানের পিপুলরাও কিন্তু তাকে চায়। ওই জায়গাটা একটা ভয় আছে, যেটা হাসান ভাই বলছেন যে ইরান কতদিন পারবে এই পেইনটাকে সহ্য করে আপনার যুদ্ধ চালিয়ে যেতে। ইয়েস, ইট ইজ এ ভেরি লেজিটিমেট কোশ্চেন। এবং যে সেইটা যদি না পারে তাহলে কিন্তু ইরান বেদখল হওয়ার সম্ভাবনা এখন আমি বলবো 70 ভাগ। কারণ পৃথিবীতে এখন চলছেই তার দ্বারা, যার অস্ত্র আছে, যার শক্তি আছে, যার প্রভাব আছে, সেই কিন্তু দখল করে নেয়, বিশেষ করে অর্থনীতির ব্যাপারে। তো এখন সেই অর্থে ইরান এই যে চালিত যুদ্ধে যে পেইন সহ্য করছে, যে সূক্ষ্ম পরিকল্পনায় অগ্রসর হচ্ছে, সেটা কতদিন কন্টিনিউ করতে পারবে এই ব্যাপারে আমিও ব্যক্তিগতভাবে সন্দেহ। দেয়ার ইজ এ ডাউট যে যদি ইরান যদি ফেল করে কোনোভাবে, কারণ আমেরিকার সেই শক্তি আছে, অর্থনৈতিক শক্তি বলেন, সামরিক শক্তি বলেন, জনগণের সমর্থন বাদই দেন, এই দুটো আছে, এই দুটো দিয়ে আমেরিকা কিন্তু কন্টিনিউ করতে পারবে একটা যুদ্ধ, এরকম যুদ্ধ যেটা আপনার ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলছেন এই যুদ্ধ কতদিন চলবে। উত্তরে বলেছেন যে ভিয়েতনাম যুদ্ধ কতদিন হয়েছে, এরপরে আরো কয়েকটা যুদ্ধের কথা, সেটা কতদিন হয়েছে, অতএব ইভেন আফগানিস্তানের যুদ্ধ বা কতদিন হয়েছে, সেই অর্থে তো মাত্র 3 মাস। তো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমেরিকা অগ্রসর হয়, এবং আমেরিকার বোনস হার্টনেসটা এই জায়গাটা দেখা যাচ্ছে যে উই উইল উইন বাই হুক এন্ড বাই ক্রুক, এবং উইল কন্টিনিউ দিস ওয়ার উইথ দ্য হেল্প অফ ইসরায়েল। এই অর্থে আমি বলবো যে মিডল ইস্টের যদি সেই একতা না আসে, সেই ঐক্য না আসে, এবং তারা যদি সবাই মিলে ইকো না করে ইরানের পক্ষে, তাহলে ইরানের যুদ্ধে পরাজিত হবার সম্ভাবনা 75 ভাগ। আমেরিকা, অনেকেই এখন প্রশ্ন করছেন যে আমেরিকা কি আরেকটি আবারও মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী ফরএভার ওয়ার, যেটাকে বলা হয়, যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে চলে যাচ্ছে কিনা, এবং এর রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাগত প্রভাব কি হতে পারে, এটি একটি ব্যাপার। এবং এই যে আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক অবকাঠামো হামলা সাধারণত নিষিদ্ধ, যদি না সেটি বৈধ সামরিক লক্ষ্যবস্তু হয়ে থাকে বা বিবেচিত হয়। কিন্তু বর্তমানে যে তথ্য প্রকাশ হয়েছে এখন পর্যন্ত আমরা যেটা জানি, তার ভিত্তিতে আমেরিকার সাম্প্রতিক হামলাগুলো, গত 2-3 দিনের কথা বলছি, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, নৈতিকতার প্রশ্ন তৈরি করেছে। এবং এটি কি আসলে একটি ওয়ার ক্রাইম কমিট করে ফেলছেন কিনা, করেছেন কিনা প্রেসিডেন্ট ট্রাম্প? শুনবো আমি আপনার কাছে। আপনার কথার একটা মাঝখানে একটা কথা আপনি বলেছেন, তা হচ্ছে যে ফরএভার ওয়ার। ইয়া, প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, ট্রাম্প সাহেব নিজে বলেছেন যে ভিয়েতনাম যুদ্ধ চলেছে 19 বছর, ইরাক যুদ্ধ চলেছে 10 বছর, আর ইরানের যুদ্ধ তো কয়েক মাস মাত্র, এত ইম্পেশেন্ট কেন তোমরা? উনি বলার চেষ্টা করছেন যে 19 বছর তো হয়নি, 10 বছর তো হয়নি, মাত্র কয়েক মাস হয়েছে। যদিও তিনি যুদ্ধে যাওয়ার আগে আমাদের বারবার বলেছেন তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে পড়বেন না। এই যুদ্ধে তিনি কেন জড়িয়েছেন আপনি ঠিকই বলেছেন, তাকে বোঝানো হয়েছিল। নেতানিয়াহু সাহেব এসে হোয়াইট হাউসে তাকে কাগজপত্র দেখিয়ে বুঝিয়ে বলেছেন যে আসো, আমিও যাচ্ছি, তুমিও আসো, একসাথে মিলে আমরা এমন ছবল দেবো যে দুদিনেই সরকার পড়ে যাবে। তারপরে দেশের মানুষ ক্ষেপে আছে, তারাই এই সরকারকে কান ধরে নামাবে। ঘটে যেটা উল্টো। যে মুহূর্তে আক্রমণটা ইসরায়েল এবং আমেরিকার তরফ থেকে ইরানের উপর হলো, ইরানের মানুষ বলছে যে ভাই মানে আক্রমণ তো আমার দেশের উপরে, এই সরকারের উপরে তো নয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? এই আপনি বললেন যে গত 2 দিন ধরে যে হামলাগুলি হচ্ছে, হামলা হচ্ছে কোথায়? ওয়াটার স্যালিনেশন প্ল্যান্ট, পানি, লবণাক্ত পানি বিশুদ্ধ করবার জন্য যে প্ল্যান্ট আছে, সে প্ল্যান্টের উপর হামলা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয়, তার উপরে। হাসপাতাল, স্কুল, এসবের সামরিক গুরুত্ব কোথায়? আমি দেখেছি জেডি ভ্যান্স তো নয়, আমাদের সামরিক, আমাদের যুদ্ধমন্ত্রী হেক্সেত বলছেন যে এইসবের সামরিক গুরুত্ব আছে, এর সব কিছুরই সামরিক গুরুত্ব আছে, কারণ সামরিক বাহিনীটা ব্যবহার করতে পারে। এই আর্গুমেন্ট তারা দেবেন, আর্গুমেন্ট কি দেবেন সেটা বড় কথা নয়, কিন্তু ক্লিয়ারলি এই এখনকার এই ফেজের লক্ষ্য হচ্ছে ইরানের অবকাঠামো, তার ইনফ্রাস্ট্রাকচার দুর্বল করে ফেলা। আমরা জানি ইরানের ইকোনমি এমনিতেই দুর্বল অবস্থায় আছে, অব্যাহত বোমা হামলার ফলে তাদের সমস্যা আরো বাড়বে, 4 গুণ বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। এবং ট্রাম্প সাহেবের মূল লক্ষ্য হচ্ছে ইরানকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করা। খুব ফানি মনে হয় ব্যাপারটা। উনি বলছেন শান্তির জন্য আমি হামলা করছি, যাতে করে তুমি টেবিলে এসে বসে আমার সাথে কথা বলো। ইট মেক্স নো সেন্স, কন্ট্রাডিক্টরি। বোমা ফেলছি আমি তোমার সঙ্গে শান্তি আলোচনা করবো বলে।
অন্যদিকে ইরান বলছে, ইরান ভাবছে, এবং এই ব্যাপারে আমার ভিন্ন বক্তব্য আছে, আমি আগে বলেছি আমি, ইরানের ধারণা যে এই এই হামলা দীর্ঘদিন চালানোর ক্ষমতা আমেরিকার নেই, কারণ তেলের দাম বেড়ে যাবে। আজকে দেখেছি কি, তেলের দাম $88 ব্যারেল, ক্রুড তেলের দাম এখন $88 পার ব্যারেল হয়েছে, যা ছিল 50-55, বেড়ে 88 হয়েছে। তার মানে তেলের দাম বেড়ে যাওয়া মানে সবকিছু দাম বেড়ে যাওয়া। এ নিয়ে আমরা অনেকবার কথা বলেছি আমরা। সবচেয়ে বড় সমস্যা হবে জেট ফুয়েল নিয়ে। জেট ফুয়েল নেই, তেলের সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। আপনি একটু আগে বললেন যে রেড সি থেকেও হুতিরা বন্ধ করে দিতে পারে। তাই যদি ঘটে, তাহলে আমাদের যে বর্তমান সংকট তার চতুর্গুণ বেড়ে যাবে। ইরানের অঙ্ক হচ্ছে যে এই সংকট সহ্য করার ক্ষমতা ট্রাম্প সাহেবের নেই। মানে আমি ইরান পেইন সহ্য করতে পারবো, তুমি ট্রাম্প পেইন সহ্য করতে পারবে না, কারণ তোমার সামনে মিড টার্ম আছে। কিন্তু আমার ভয় হচ্ছে এইখানে, তা হচ্ছে ইরান বোধ করি তার কার্ডটা, তার হাতের তাসটা ওভার প্লে করছে। কারণটা বলছি কেন, ইরান কিন্তু আপনি একটু আগে বললেন হামলা করেছে কোথায়, সামরিক স্থাপনের উপরে, কিন্তু কোথায়, বাহরাইনে, ওমানে। আপনি যখন কথা বলছেন যে এই ম্যাপটা আমরা দেখছি, আমি খুব কষ্ট করে এটা জোগাড় করেছি। এই যে লক্ষ্য বস্তুগুলো যে জর্ডান, কুয়েত, বাহরাইন, সব কয়টি আমেরিকার ঘাঁটি যে আছে, সব কয়টি সামরিক স্থাপনা যেখানে ইরান হামলা করেছে। অ্যাবসলিউটলি, কিন্তু এটা হচ্ছে গিয়ে এই প্রতিটি কিন্তু এই দেশগুলির টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির উপর হামলা। আপনি আমার দেশের উপর হামলা করছেন, স্থাপনা আছে আমেরিকান স্থাপনা বটে, কিন্তু আমার দেশের উপরে এবং আমার সম্মতিতে, বলে এদের চোখে এই হামলাগুলি আমার উপরে হামলা। তা আপনি দেখেন গতকাল বাহরাইন স্টেটমেন্ট দিয়েছে, কুয়েত স্টেটমেন্ট দিয়েছে এবং শক্তভাবে বলেছে যে প্রতিটি হামলার জন্য তুমি দায়ী থাকবে ইরান। তার মানে ইরানের সঙ্গে তার প্রতিবেশীদের দূরত্বটা বাড়ছে। মাঝখানে আমরা কি দেখেছিলাম, যে এই দূরত্বটা কমা শুরু করেছে সৌদি আরবের নেতৃত্বে, পাকিস্তানের মধ্যস্থতায়, তুরস্কের মধ্যস্থতায়। এই এই সিদ্ধান্ত এই অঞ্চলের দেশগুলি গ্রহণ করছে যে আমরা কোএক্সিস্ট করতে পারি। আমাদের জন্য স্ট্যাবিলিটি অনেক বেশি প্রয়োজন, যুদ্ধ করার চাইতে অনেক বেশি প্রয়োজন আমাদের নিরাপত্তা নিশ্চিত করা। ফলে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা নতুন রিঅ্যালাইনমেন্ট হচ্ছে। কিন্তু এই নতুন হামলার ফলে সে রিঅ্যালাইনমেন্টটা ছিন্ন হয়ে যাচ্ছে।